সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, গুলি তৈরি হয়েছে, মানুষ রাস্তায় নামলে গুম হতে আমরা দেখেছি, এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি, আয়না ঘরের মতো আইএমএ চাকরিয়াতে কেউ মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্রে আমরা দেখেছি। যার কারণে গণ অভ্যুত্থান 24শে জুলাই না জুলাই 24, 2000 যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা, বেশিরভাগ মুক্ত হওয়া, ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া। এই ক্ষেত্রে 91টার মতো দেশে পিআর পদ্ধতি আছে। আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিআর পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে এককভাবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পিআর পদ্ধতি থাকে না। আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চকি বই হিসেবে সংবিধানকে ব্যবহার করা, এই পরিবেশ থাকে না। আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতি দিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটা সুজন জরিপে এসেছে, 71% মতো মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সেখানে আমরা নির্বাচনে যাবো কি না, এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম। কারণ এখানে তো আমাদের জালের মায়া রয়েছে, এখানে আমাদের মালের মায়া রয়েছে। কারণ আগে পরে দিনের ভোট রাখতে বাক্সে ঢুকিয়ে রাখা হতো, এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় না। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম, কালো টাকার যে দৌরাত্ম, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে, তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এটাই হলো বাস্তবতা, বিগত বাংলাদেশের ইতিহাস। এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিআর পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্যে। এখানে আমরা লক্ষ্য করছি, যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করি। এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায়া ছিল এবং বিদেশিদের যারা দাবিদার নয়, যারা দেশপ্রেমী এবং ইসলাম প্রেমী, মানবতা প্রেমী, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যুবক আন্দোলনে যাব। প্রশ্ন আছে, আমরা দেখলাম আজকেও কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের মিছিল হয়েছে এবং আপনারা বলছেন যে আওয়ামী লীগের যারা তাদেরকে তাদেরকে আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমরা দেখলাম গত কয়েকদিন আগে যে নূরের উপরে যে হামলা হয়েছে, আপনারাও হয়তো সেই চিন্তা যাচ্ছেন আপনাদের উপরে হওয়ার যে আশঙ্কা আছে কিনা, এবং আপনার যে আন্দোলন ডেকেছেন সেখানে দেশ অস্থিতিশীল হওয়ার আশঙ্কা আছে। এখানে মূল ব্যাপারটা হলো, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জয়ের ঘোষণা ছিল, তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। 3 নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাহুল দিনে 82-এর উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হয়। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও তাই এবং সকলেই এটা চায়। এখানে মূলের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এটা আমরা দেখি মর্মহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতে বা এই পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমাদের জানমালের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য আমরা ব্যবহার করছি। আর বর্তমান অন্তর্বর্তী সরকার, তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার 3টা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নেই, এখানে দৃশ্যমান বিচার আমরা দেখি নেই। কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের কোনো গল্প নয়। এটা এর জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্ম। আপনারা যারা ইসলামিক প্রায় একই কর্মসূচি দিয়েছেন,
আপনারা একই প্ল্যাটফর্মে কেন গেলেন না? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে কাকে আসলে চাপে রাখতে চাচ্ছেন, সরকারকে নাকি বিএনপি? এখানে মূল ব্যাপার হলো আমরা বিভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফোরামে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি, এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারাও এর সাথে ঐক্যমত পোষণ করেছে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই কথা বলতে থাকবো। একটা সময় যখন আসবে, যখন দেখবো এখন পরিবেশ হয়েছে, তখন একটা আওয়াজও আমাদের সকলের আসার সম্ভাবনা আছে। আর কাকে চাপে রাখতে সরকারকে নাকি আসলে বিএনপি? এটা যাদের দায়িত্বে আছে, এখানে তো সরকারই দায়িত্বে, সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো তাকেই চাপে রাখবো। এটা তাদের প্রতি আমাদের আহ্বান। হুজুর, গতকাল আমরা দেখেছি খেলাফত মজলিস আপনাদের মতো সেম কর্মসূচি, একটু আগে জামাত ইসলাম দিয়েছেন সেম কর্মসূচি, আপনারাও এই, তার মানে আমরা ধরে নেব কি আপনারা ইসলামী দলগুলো এক হয়ে এই আন্দোলনে নামছেন? আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে 5ই আগস্টের পরে 24/2000 আমরা বলেছিলাম ইসলামের দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা একটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি, এরকম একটা পরিবেশ আল্লাহ অনেকটা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশপ্রেমিক রয়েছে, মানবতা প্রেমিক রয়েছে, তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে, আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে। এই কর্মসূচি কি একই প্ল্যাটফর্মে হবে নাকি আলাদা আলাদা করে? সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঐক্যমত্য কমিশনের শান্তিপূর্ণ বৈঠকেও মতানৈক্য রয়ে গেল। হ্যাঁ, আমরা বলেছি যে গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো আছে প্রথম সম্মুখ সারি, তারা বলেছে যে আন্দোলন ডাক দিয়েছে, কিন্তু আমরা এমনকি দেখেছি যে এনসিপি গণঅভ্যুত্থানের একটা শক্তিশালী এনসিপি কিন্তু আন্দোলন থেকে সরে এসেছে, এগুলো নিউজ আমরা দেখেছি। না, এনসিপি আন্দোলন থেকে সরে নাই। এনসিপি কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারা যুগপথের ব্যাপারে তারা বলছে, যুগপথের ব্যাপারে বলছে, কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে। আমার এটা কি তিনি দাবিতে বিভ্রান্তিকর বলে তিনি বলেছেন যে দাবি হচ্ছে তাকে বিভ্রান্তি। এটা সাংবাদিকরা আমাদের সাংবাদিক সম্মেলনে বা আমাদের মতামত প্রকাশ করার আগে যে দেখা রেখেছিল এর পরিপ্রেক্ষিতে হয়তো তারা বলছে, কিন্তু এই দাবিগুলোর সাথে তারাও কিন্তু মতে এক আছে।